আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও আমি গভীর রাতে বাইক নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে একা যেতে সাহস পাই না। কারণ আমি নিজের চোখে এমন একটা জিনিস দেখেছিলাম যেটা মানুষ না, আবার পুরোপুরি ভূত বললেও ভুল হবে। ঘটনাটা আমার এক বন্ধুর সঙ্গে ঘটেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেও সেই ঘটনার অংশ হয়ে যাই। আর আজও মাঝরাতে ফোন বেজে উঠলে আমার বুক কেঁপে ওঠে, কারণ আমি জানি কিছু ফোন কখনো রিসিভ করা উচিত নয়। ঘটনাটা 2022 সালের ডিসেম্বর মাসের শীতের রাত। আমি তখন কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল ঋত্বিক। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ও একটু পাগল টাইপের ছিল। রাতে একা বাইক নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ত। ফাঁকা রাস্তা, জঙ্গল, পুরনো জায়গা, এসব ওর খুব পছন্দ ছিল। অনেকবার বলেছি, রাতে এসব জায়গায় যাস না। ও হেসে বলতো, ভূত থাকলে একদিন দেখা হয়ে যাবে। সেদিনও অমনি একটা ঠান্ডা রাত ছিল। রাত তখন প্রায় 11:30। আমি ঘরে বসে মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ ঋত্বিকের ফোন এল। ফোন ধরতেই ওপাশ থেকে জোরে বাতাসের শব্দ পেলাম। আমি বললাম, কোথায় তুই? ও একটু হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, আজকে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি। আমি হেসে বললাম, বর, কোন জঙ্গলে গেছিস? ও বলল, কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা পুরনো রাস্তা। লোকজন বলছে রাতে এখানে কেউ আসে না। আমি বিরক্ত হয়ে বললাম, তুই এসব কোথা থেকে খুঁজে বের করিস? ও হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন অস্বস্তি ছিল। তারপর বলল, দোস্ত, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? ও কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, আমি বারবার একটা মেয়েকে দেখছি। আমার ভ্রু কুঁচকে গেল। মানে? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে। আমি যতবার বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি, ও আবার সামনে চলে আসছে। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি বললাম, নেশা করেছিস নাকি? ও জোরে বলল, না দোস্ত, আমি সিরিয়াস। তার গলায় সত্যি ভয় ছিল। আমি একটু চুপ করে বললাম, ঠিক কোথায় আছিস তুই? ঋত্বিক লোকেশন পাঠিয়ে দিল। লোকেশনটা দেখে বুঝলাম জায়গাটা একটা পুরনো গ্রামীণ রাস্তার দিক। আমি বললাম, ওখান থেকে বেরিয়ে আয়। ও ফিস করে বলল, দোস্ত, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করেছে। ঠিক তখনই ফোনের ওপাশে একটা অদ্ভুত শব্দ এল। মনে হচ্ছিল কেউ খুব ধীরে হাসছে। একটা মহিলার হাসি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, ঋত্বিক? ও কয়েক সেকেন্ড চুপ করে রইল। পরেন খুব আস্তে বলল, ও আবার সামনে দাঁড়িয়ে আছে। লাইনটা কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে আবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচড অফ। সেই মুহূর্তে আমার ভিতরে অদ্ভুত একটা অস্বস্তি শুরু হলো। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম, হয়তো ও মজা করেছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল কিছু একটা সত্যিই ভুল হচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর আবার ফোন এল, ঋত্বিকের নম্বর। আমি তাড়াতাড়ি রিসিভ করলাম, কিন্তু ওপাশে কোনো কথা নেই, শুধু বাতাসের শব্দ আর খুব ক্ষীণভাবে কারো কান্না। আমি কাঁপা গলায় বললাম, ঋত্বিক, কোথায় তুই? কিছুক্ষণ পরে খুব আস্তে একটা গলা শোনা গেল, বাঁচা। গলাটা ঋত্বিকের ছিল না, একটা মহিলার গলা। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তারপর হঠাৎ ফোনের ওপাশ থেকে ঋত্বিক চিৎকার করে উঠল, পিছনে তাকাবি না। লাইন কেটে গেল। আমি আর এক সেকেন্ডও দেরি করিনি, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ডিসেম্বরের ঠান্ডা হাওয়া শরীরে লাগছিল, কিন্তু আমার শরীর ঘামে ভিজে গিয়েছিল। রাস্তা যত ফাঁকা হচ্ছিল ততই আমার ভিতরের অস্বস্তি বাড়ছিল। লোকেশন অনুসারে জায়গাটায় পৌঁছতে প্রায় 1 ঘন্টা লাগলো।
জায়গাটায় ঢুকতেই আমার বুকটা ধক করে উঠল। পুরো রাস্তা ফাঁকা, দুপাশে জঙ্গল। রাস্তার পাশে একটা পুরনো বোর্ড দাঁড়িয়ে, বোর্ডে লাল রঙে লেখা, এই রাস্তা দিয়ে রাতে কেউ যাতায়াত করবেন না। বোর্ডটার নিচে শুকনো রক্তের মতো কালো দাগ ছিল। আমি থেমে চারপাশে তাকালাম, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূরে একটা বাইকের আলো দেখতে পেলাম। আমি দ্রুত এগিয়ে গেলাম, গিয়ে দেখি হৃৎপিকের বাইক রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু হৃৎপিক নেই। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি চারপাশে টর্চের আলো ফেলতে লাগলাম। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ এল। মনে হলো কেউ দৌড়ে পালাল। আমি আলো ফেললাম, কেউ নেই, কিন্তু গাছের ফাঁক দিয়ে যেন সাদা কিছু একটা সরে গেল। আমার গলা শুকিয়ে গেল। আমি আবার ইথিককে ফোন করলাম। হঠাৎ আশেপাশেই ফোনের রিংটোন বাজতে শুরু করল। ট্রিং 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 শব্দটা জঙ্গল থেকে আসছিল। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকতে লাগলাম। গাছগুলো এত ঘন ছিল যে চাঁদের আলো ঢুকতে পারছিল না। কিছু দূর যাওয়ার পর মাটিতে একটা মোবাইল দেখতে পেলাম, ইথিকের ফোন। স্ক্রিনটা ভাঙা, কিন্তু ফোনটা এখনো অন ছিল। আমি সেটা তুলেতেই হঠাৎ স্ক্রিনে একটা ভিডিও নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিওটা দেখে আমার বুকের রক্ত জমে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে ইথিক বাইক চালাচ্ছে। তারপর ক্যামেরা ঘুরিয়ে সামনে দেখাতেই রাস্তার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা কাপড়, চুলে মুখ ঢাকা। ইথিক হাসতে হাসতে বলছে, দেখেছিস, এই মেয়েটারে আমি বারবার দেখছি। তারপর ভিডিওতে দেখা গেল মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর তার মুখ দেখে ঋত্বিক চিৎকার করে উঠল। ভিডিও কাঁপতে লাগল। তারপর হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল। আমার হাত কাঁপছিল। ঠিক তখনই পিছনে শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ পেলাম, খস খস খস। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তাকিয়েই শরীর জমে গেল। অন্ধকারের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে, ঠিক ভিডিওর সেই মেয়েটা। সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার মুখ এখনো চুলে ঢাকা। আমি পিছিয়ে এলাম, কিন্তু তখনই বুঝলাম ওর পা মাটিতে নেই। মেয়েটা একটু ওপরে ভেসে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ সে খুব আস্তে মাথা কাত করল, তারপর একটা অস্বাভাবিক হাসি দিল। আমি পিছন ফিরে দৌড়াতে শুরু করলাম। জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝলাম আমি রাস্তা হারিয়ে ফেলেছি। চারপাশে শুধু অন্ধকার, আর সেই খসখস শব্দটা এখনো আমার পিছনে আসছে। হঠাৎ সামনে একটা পুরনো বাড়ি দেখতে পেলাম, ভাঙাচোরা, জানলা নেই, দরজা আধ খোলা। আমি ভিতরে ঢুকে পড়লাম। ঢুকতেই পচা গন্ধে বমি পেতে লাগলো। ঘরের দেয়াল জুড়ে অদ্ভুত আঁচড়, আর মেঝেতে শুকনো রক্তের মতো দাগ। আমি টর্চের আলো ফেলতেই দেখি দেয়ালে অনেকগুলো নাম লেখা। তার মধ্যে একটা নাম দেখে আমার বুক কেঁপে উঠল, ঋত্বিক। নামের নিচে লেখা ও তাকিয়েছিল। আমার হাত থেকে টর্চ পড়ে গেল। ঠিক তখনই উপরের ঘর থেকে কারো হাঁটার শব্দ এলো, ঠক ঠক ঠক। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আবার শব্দটা এলো। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। তারপর একটা মহিলার গলা, তুমি ওকে খুঁজতে এসেছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে আলো ফেললাম, আর ঠিক তখনই দেখলাম সিঁড়ির ওপরে সেই মেয়েটা দাঁড়িয়ে। এইবার তার মুখ দেখা যাচ্ছিল, আর সেই মুখ দেখে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখটা মানুষের মতো ছিল না। তার মুখের ডান পাশটা পুরো পুড়ে গিয়েছিল, চামড়া ঝুলে নিচে নেমে এসেছে, আর বাম পাশটা অস্বাভাবিক সুন্দর। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও এমন একটা বিকৃত হাসি ছিল যেটা দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। দুটো চোখ একদম সাদা, মনি নেই। সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি নড়েতেও পারছিলাম না। মেয়েটা
ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। ঠক ঠক ঠক। কিন্তু তার পায়ের শব্দ হলেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার পা মাটিতে পড়ছে না, সে ভেসে নামছে। আমার বুকের ভিতরটা ধরফর করছিল। আমি কাঁপা গলায় বললাম, এরোয়েট, এরতি কোথায়? মেয়েটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা কাত করল আর খুব আস্তে বলল, ও তাকিয়েছিল। আমি পিছিয়ে এলাম। মানে? সে হাসতে লাগল, একটা চাপা ভয়ঙ্কর হাসি। তারপর বলল, যারা আমার মুখ দেখে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই ওপরতলা থেকে কারো চিৎকার শোনা গেল, বাঁচাও ইরতিক! আমি আর কিছু না ভেবে সিঁড়ির দিকে দৌড়ালাম। কিন্তু মেয়েটা হঠাৎ আমার সামনে চলে এলো। এত দ্রুত সে নড়ল যে আমি বুঝতেই পারিনি। তার বরফ ঠান্ডা হাত আমার কবজি চেপে ধরল, আর সঙ্গে সঙ্গে আমার মাথার ভিতরে যেন হাজার মানুষের চিৎকার শুরু হয়ে গেল। আমি চোখের সামনে অদ্ভুত কিছু দৃশ্য দেখতে লাগলাম। অন্ধকার রাস্তা, একটা গাড়ি, চিৎকার, আগুন, আর একটা মেয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ আমার মাথা ঝাঁকুনি দিয়ে স্বাভাবিক হলো। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেলাম। মেয়েটা আমার সামনে বসেছিল। সে ফিসফিস করে বলল, ওরা আমাকে মেরে ফেলেছিল। আমার গলা শুকিয়ে গেল। কে? মেয়েটার চোখ দিয়ে কালো জল গড়িয়ে পড়তে লাগল। ওরা আমাকে এই রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল। হঠাৎ পুরো বাড়িটার ভিতর ঠান্ডা হাওয়া বইতে লাগল। দরজাগুলো নিজের থেকে ধাম ধাম করে বন্ধ হতে শুরু করল। আর ঠিক তখনই বাড়ির বাইরে বাইকের শব্দ শোনা গেল। ব্রুম, একটা না, অনেকগুলো। আমি চমকে উঠলাম। জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি রাস্তার ওপর কয়েকটা বাইক দাঁড়িয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে তিনজন লোক। তাদের হাতে টর্চ। একজন চিৎকার করে বলল, এই বাড়িটার ভিতরে কেউ আছে। আমি দৌড়ে বাইরে বেরিতে যাচ্ছিলাম। ঠিক তখনই মেয়েটা হঠাৎ আমার সামনে এসে দাঁড়াল। সে ভয়ঙ্কর গলায় বলল, বেরোবে না। আমি চেঁচিয়ে উঠলাম, আমার বন্ধু উপরে আছে। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ও এখনো বেঁচে আছে, কিন্তু বেশি সময় নেই। ঠিক তখনই বাইরের লোকগুলো দরজায় ধাক্কা দিতে শুরু করল। থাম, থাম, থাম! আমি চিৎকার করে বললাম, কে আপনারা? বাইরে থেকে গলা এল, দরজা খোলো, তাড়াতাড়ি! আমি দরজা খুলতেই তিনজন লোক ভিতরে ঢুকে পড়ল। তাদের বয়স 40-45-এর মতো। মুখগুলো অস্বাভাবিক ভয় পেয়ে আছে। একজন হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমার বন্ধু হারিয়ে গেছে। লোকটা হঠাৎ থেমে গেল। তোমার বন্ধু কি কালো জ্যাকেট পরেছিল? আমার বুক ঢক করে উঠল। হ্যাঁ। লোকগুলো একে অপরের দিকে তাকাল। তারপর একজন নিচু গলায় বলল, তাহলে ওকে হয়তো এখনো বাঁচানো যেতে পারে। আমি চিৎকার করে বললাম, কি হয়েছে এখানে? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, এই রাস্তার ইতিহাস খুব খারাপ। বাড়িটার ভিতর ঠান্ডা বাতাস ঘুরছিল। লোকটা বলতে শুরু করো, প্রায় 7 বছর আগে এই রাস্তার ওপরে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। একটা গাড়িতে কয়েকজন মাতাল ছেলে ছিল। তারা এক মেয়েকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। লোকটা বলল, মেয়েটা ঘন্টার পর ঘন্টা রাস্তার ওপর পড়েছিল। কেউ তাকে সাহায্য করেনি। শেষে ওখানেই মারা যায়। আমি ধীরে ধীরে বললাম, তারপর? লোকটার চোখ কাঁপছিল। তারপর থেকে রাত হলেই এই রাস্তায় ওকে দেখা যায়। ঠিক তখনই ওপরে থেকে আবার রিটকের চিৎকার শোনা গেল, দোস্ত! আমি দৌড়ে ওপরে উঠতে লাগলাম। লোকগুলো আমার পিছনে এল। ওপরে ঘরে ঢুকতেই দেখি ঋত্বিক মাটিতে পড়ে আছে। তার মুখ পুরো ফ্যাকাশে, আর তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা। এইবার তার চেহারা আরো ভয়ঙ্কর লাগছিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। একজন লোক কাঁপা গলায় বলল, ওকে নিচে নিয়ে চল।
আমরা ঋত্বিককে ধরে নিচে নামাতে লাগলাম, কিন্তু তখনই পুরো বাড়িটার ভিতর একটা বিকট হাসি প্রতিধ্বনিত হল। হা 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 হা। দেয়ালগুলো কাঁপতে শুরু করল। হঠাৎ জানালার কাঁচগুলো একসঙ্গে ভেঙে গেল। ঝন ঝন ঝন। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, আর সেই ঝড়ের মধ্যে আমি দেখলাম রাস্তার মাঝে আরও অনেকগুলো ছায়া দাঁড়িয়ে, সাদা কাপড় পরা। এক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে আমার গা কাটা দিয়ে উঠল। লোকগুলো আতঙ্কে ফিসফিস করতে লাগলো, ওরা বেরিয়ে পড়েছে। আমি চিৎকার করে বললাম, ওরা কারা? একজন বলল, যারা এই রাস্তায় মারা গেছে। আমার বুকের ভিতরটা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঋত্বিক হঠাৎ চোখ খুলল। সে হাঁপাতে হাঁপাতে বলল, ও আমার পিছনে দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তাকিয়েই জমে গেলাম। সেই মেয়েটা আমার একদম পিছনে দাঁড়িয়ে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। সে ধীরে ধীরে আমার কানের কাছে মুখ আনল, তারপর ফিসফিস করে বলল, তুমিও তাকিয়েছিলে। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশ থেকে শুধু কান্নার আওয়াজ। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা হাত আমার হাত ধরে টানল। ঋত্বিক। সে চিৎকার করে বলল, দৌড়া। আমরা দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝড়, গাছগুলো দুলছে, রাস্তার ওপর কুয়াশা। আমরা বাইকের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু পিছন থেকে সেই হাসির শব্দ এখনো ভেসে আসছিল। আমি আর ঋত্বিক বাইকে উঠলাম, ইঞ্জিন স্টার্ট দিলাম, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করছি, কিছু হচ্ছে না। ঠিক তখনই রাস্তার ওপারে সেই মেয়েটাকে দেখতে পেলাম। সে ধীরে ধীরে আমাদের দিকে হাঁটছে, তার চারপাশে কালো ছায়াগুলো দাঁড়িয়ে। ঋত্বিক কাঁপতে কাঁপতে বলল, ও আমাদের ছাড়বে না। আমি মরিয়া হয়ে আবার স্টার্ট দিলাম। এইবার বাইক স্টার্ট নিল। আমরা পাগলের মতো রাস্তা দিয়ে ছুটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি বুঝলাম একটা সমস্যা হচ্ছে। আমরা একই জায়গায় ঘুরে ফিরে আসছি। আবার সেই বোর্ড, এই রাস্তা দিয়ে রাতে কেউ যাতায়াত করবেন না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঋত্বিক চিৎকার করে উঠল, দোস্ত, ও আমাদের বেরোতে দিচ্ছে না। হঠাৎ বাইকের সামনে সেই মেয়েটা এসে দাঁড়াল। আমি ব্রেক কষলাম, বাইক রাস্তার ওপর পিছলে পড়ে গেল। আমরা দুজন রাস্তায় ছিটকে পড়লাম। মাথা ঝিমঝিম করছিল। আমি কষ্ট করে মাথা তুলেতেই দেখি মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে। এইবার তার মুখে রাগ, ভয়ঙ্কর রাগ। সে চিৎকার করে উঠল, কেউ আমাকে বাঁচায়নি। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা তোমার কি সমস্যা করেছি? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল, তারপর বলল, তোমরা সবাই একই। ঠিক তখনই হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে এল, ফজরের আজান। মেয়েটা থেমে গেল, তার মুখের অভিব্যক্তি বদলে গেল। মনে হচ্ছিল সে কষ্ট পাচ্ছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করো। সে হঠাৎ আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমাকে ভুলেও না। তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। চারপাশ একদম শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল, কুয়াশা সরে গেল। মনে হচ্ছিল কিছুই হয়নি। আমি আর ঋত্বিক অনেকক্ষণ রাস্তার ওপর বসেছিলাম, কারো মুখে কোনো কথা নেই। ভোরের আলো ফুটতেই আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর কয়েকদিন ঋত্বিক খুব অসুস্থ হয়ে পড়েছিল। রাতে ঘুমের মধ্যে চিৎকার করত, বলতো ও দাঁড়িয়ে আছে। প্রায় 1 মাস পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঋত্বিক আমাকে ফোন করে, আর শুধু একটা কথাই বলে, দোস্ত, আমার মনে হয় ও এখনো আমাদের ফলো করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল 6 মাস পরে।
একদিন আমি খবরের কাগজে একটা ছোট্ট নিউজ পড়ি, সেই একই রাস্তায় আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যারা মারা গেছে তাদের মধ্যে একজন নাকি শেষ মুহূর্তে চিৎকার করে বলেছিল, রাস্তার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আজও সেই রাস্তা রাতে ফাঁকা থাকে। লোকজন বলে, গভীর রাতে যদি কেউ একা বাইক নিয়ে যায়, তাহলে একটা মেয়ে হঠাৎ রাস্তার মাঝে এসে দাঁড়ায়, আর যদি কেউ তার মুখের দিকে তাকায়, তাহলে সে আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে আর এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এমন কিছু অন্ধকার গল্প আসছে যেগুলো শোনার পর রাতে একা রাস্তায় বেরোতে ভয় করবে।